নমস্কার বন্ধুরা, আজকে গল্পের আসর থেকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আহ্বান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালের 12ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস একই জেলার ব্যারাকপুর গ্রাম। তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ও মাতা মৃণালিনী দেবী। দারিদ্র্যের মধ্যে তার বাল্য ও কৈশোরকাল কাটে। অত্যন্ত মেধাবী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1914 সালে ম্যাট্রিকে ও 1916 সালে আইএতে প্রথম বিভাগে এবং 1918 সালে ডিস্টিংশন সহ বিএ পাশ করেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন এবং পাশাপাশি সাহিত্য সাধনা করেন। প্রকৃতির সৌন্দর্য, গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনাচরণের সজীব ও নিখুঁত চিত্র তিনি তার বিভিন্ন লেখায় প্রকাশ করেছেন। সাহিত্যে তিনি প্রকৃতি ও মানব জীবনকেও অখণ্ড সত্তায় ধারণ করেছেন। শুধু প্রকৃতির বর্ণনাই নয়, বরং তার সাহিত্যে রয়েছে গভীর জীবন দৃষ্টি। তার ভাষা মধুর, কাব্যধর্মী ও চিন্তাত্মক বর্ণনায় সমৃদ্ধ। তার শ্রেষ্ঠ কীর্তি পথের পাঁচালী ও অপরাজিত যুগল উপন্যাস বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1950 সালের 1 সেপ্টেম্বর ঘাটশিলায় মৃত্যুবরণ করেন। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হল মেঘমল্লার, মৌরি ফুল, যাত্রাবদল, কিন্নর দল। তার উল্লেখযোগ্য উপন্যাস হল পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টি প্রদীপ, আরণ্যক, দেবযান, ইছামতি। এতক্ষণ আমরা শুনে নিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে অল্প কিছু কথা। এবার আমি তারই লেখা গল্প আহ্বান পরিবেশনা করব। আমার পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিও দিতে লাইক ও কমেন্ট করবেন। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আহ্বান। দেশের ঘরবাড়ি নেই অনেক দিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে। এ অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে। গ্রামের চক্রবর্তী মশাই বাবার পুরাতন বন্ধু। আমায় দেখে খুব খুশি হলেন। বললেন, কতকাল পরে বাবা, মনে পড়ল দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলো নিলাম। বললেন, এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। বাড়িঘর করবে না? আজ্ঞে সামান্য মাইনে পাই। তাতে কি, গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি খড় বাঁশ দিচ্ছি, চালাঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আহা নরেশের ছেলে, দেখেও সুখ, কদিনই বা আছি, বাস করো গায়ে। আরো অনেকে এসে ধরলে, অন্তত খড়ের ঘর একটা ওঠাতে হবে। অনেকদিন পর গ্রামে এসে লাগছে ভালোই। যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না। যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ। বড় আম বাগানের মধ্যে দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা ভারতচন্দ্র বর্ণিত জলতিবেশিনী অন্নপূর্ণার মতো। কোনো তফাৎ নেই। ডান হাতে নড়ি ঠুকঠুক করতে করতে বোধহয় বা বাজারের দিকেই চলেছে। বগলে একটা ছোট থলে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয়। নারী রূপের এক অপূর্ব পরিণতি। জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আর ভাবে চোখের ওপর ধরলে। বললে, কে বাবা তুমি? চিনলাম না তো। চিনবে না? বারুজ্জে পাড়ার নরেশ বারুজ্জের ছেলে। আমি অনেকদিন গায়ে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এ পাড়া ও পাড়া যাতাম আসতাম না। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের।
গোলা পড়া ধান, গোয়াল পড়া গরু। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন। বলে সে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে, অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা। কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয়। আমার বাল্যকালে কে এ গ্রামে করাতের কাজ করত তা আমার মনে থাকবার কথা নয়। বললাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, এক নাদ জামাই আছে, তো সে মরে ভাত দেয়। ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায়। আমার বড় কষ্ট, ভাত জোটে না সব দিন। বাজারে যাচ্ছি, 3 পয়সা নুন কিনে আনবো, 2 কটা চাল জোগাড় করেছি ও বেলা। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকলো না। উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হলো। নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেছি, এমন সময় কালকের সেই বুড়ি লাঠি ঠক ঠক করতে করতে এসে হাজির উঠোনে। থাকি এক জ্ঞাতি খুড়োর বাড়ি। তিনি বললেন, ও হলো জমির করাতি স্ত্রী, অনেকদিন মরে গিয়েছে জমির, তোমাদের খুব ছেলেবেলায়। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলে, ও বাবা। সে বোধহয় চোখে একটু কম দেখে, ও বয়সে সেটা অবশ্য তেমন আশ্চর্য নাকি। বললাম, এই যে আমি এখানে। কাল পয়সা কটা পেয়ে ভাবলাম যাই দিনই বানপাড়ার দিকে, কে পয়সা দিলে চিনতেও পারলাম না। বিকেল বেলা চোখে ঠাউর পাইনি। আমার খুড়োমশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে উঠে গেল। তার যাবার সময় আরো 2-1 পয়সা দিলাম। পরদিন কলকাতা চলে গেলাম। ছুটি ফুরিয়ে গেল। আমার জ্ঞাতি খুড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়ে, আমার জন্য ছোটখাটো দেখে একটি খড়ের ঘর তুলে রাখবার জন্য। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবার মনেও পড়েনি, বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়ত। বললাম, কি বুড়ি, ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বললে, আমার কি মরণ আছে রে বাবা? জিজ্ঞেস করলাম, ও আম কিসের? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে, ও গোপাল আমার, তোর জন্য নিয়ে আলাম গাছের আম, কড়া বেশ মিষ্টি, খেয়ে দেখো এখন। আমি ওর সম্বোধনে নতুনত্বে কৌতুক অনুভব করলাম, কিন্তু কি জানি কেন বড় ভালো লাগলো। গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই। একটা ঘনিষ্ঠ আদরে সম্বোধন করার লোকের দেখা পাইনি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে। প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে। বুড়ি বললে, যাও কোথায়? হ্যাঁ বাবা, খুড়োমশাইয়ের বাড়ি। বেশ যত্ন করে তো ওনারা? তা করে। দুধ পাচ্ছ ভালো? ঘুটি গোয়ালিনী দেয়, মন্দ না। ও বাবা, ওর দুধ অর্ধেক জল, দুধ খেতে পারছ না ভালো, সে বুঝেছি। পরদিন সকাল হয়েছে সবে। বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে, গোপাল, ও গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম,
আরে এত সকালে কি মনে করে? হাতে কি? বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ায় গায়ে ঠেস দিয়ে রেখে বললে, এক ঘটি দুধ আনলাম তোর জন্যি। সে কি? দুধ এত পেলে কোথায় এত সকালে? আমায় মা বলে ডাকে ওই হাজরানাটার বউ, তার কেউ নেই। মোর চালা ঘরের পাশে ওর চালা ঘর। ওরে কাল রাত্রিরে বলে রেখে দিয়েছিলুম, বলি বউ, আমার গোপাল দুধ খেতে পায় না, সকালে চা নাকি খায়, ওরে খুব ভোরে উঠে গায়ে ধুয়ে দিতে হবে। তাই আজ কুকুরো ডাকা ভোরে উঠে দেখি আমারে ডাকছে, মা ওঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। আচ্ছা কেন বলো তো তোমার এসব? ছি না, এসব ভালো না, এরকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হবে বলো? কতটা দুধ? আমার গলার সুর একটু রুক্ষ হয়ে উঠেছিল হয়তো, কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না। কে কোন দিন থেকে দেখে ফেলবে এ ছিল আমার ভয়। কেন আবার এইসব ঝঞ্ঝাট জোটে? বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে বললে, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে। পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি? বুড়ির কিরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার ওপর, স্নেহের দান। এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখলো না আদৌ। প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটবে। ও গোপাল, এই দুটো কচি শশা জালি মোর গাছের, এই নাও, নুন দিয়ে খাও দিনি মোর সামনে। বুড়ি তোমার চলে কিসে? নাদ জামাইয়ের দেবার কথা, তা সে সব দিন দেয় না। ওই যার মেয়ে বলি ও বড় ভালো, লোকের ধান ভানে তাই চাল পায়, আমারে দুটো না দিয়ে খায় না। একা থাকো? একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে। ও মোর গোপাল, আমি নতুন খাজুর পাতা চেটাই বুনে রেখে দিয়ালাম তোমারে বস্তি দেবার জন্যি। বাউনের ছেলে, মোদের তো কাটা মাদুরে কি বসবে, তাই বলি একটা নতুন চেটাই বুনে রাখি, যখন আসবে এখানেতেই বসবে। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না, ওর এত আগ্রহ সত্ত্বেও। নানা দিকে ব্যস্ত থাকি, তার ওপর আছে সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি। অনেকদিন পরে গ্রামে এসেছি তো, যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না, কিছু না কিছু আনবেই। কখনো পাকা আম, কখনো পাতি নেবু, কখনো এক ছড়া কাঁচকলা, কি এক ফালি কুমড়া। 2 আনা 4 আনা প্রায়ই দিই। একদিন একখানা কাপড় দিলাম। একটা জিনিস লক্ষ্য করে আসছি, বুড়ি কোনোদিন আমার কাছে কিছু মুখ ফুটে চায়নি, কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও, বরং তার উল্টো, শুধু হাতে কখনো আসে না। একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে, তাদের নিয়ে ঘরে বসে চা খাচ্ছি। স্টোভ ধরিয়ে ঘরেই চা নিজে করেছি। পল্লী গ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি। বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির, বাইরে দাঁড়িয়ে ডাক দিল, আমার গোপাল। হঠাৎ আমার লজ্জা করতে লাগলো। কলকাতার বন্ধু বান্ধবদের সামনে ও আজ না এলেই পারতো ছাই। ভালো বিপদ।
ও আমার গোপাল, ঘরে আছিস নাকি? ঈষৎ বিরক্তির সুরে উত্তর দিলাম, হ্যাঁ, কেন? এই এলাম, বলি যাই গোপালকে দেখে আসি একবার। বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, ও কে হে? চাপা দেবার চেষ্টায় বললাম, ও এমনি গায়ের লোক। আর একজন বললে, তোমার ডাক নাম কি গোপাল নাকি হে গ্রামে? হ্যাঁ, না, এই। বুড়ি বললে, কাল রাত্রিরে কি গরম পড়লো, গোপাল ঘুমুতে পারলি কাল? মুই চোখ বুঝিনি সারা রাত। মোটেও ঠিক করনি। ভালো বিপদেই পড়া গেল যে সকালবেলা। আজ না এলে কি চলতো না বুড়ির? বন্ধুটি পুনরায় বললেন, ও এত কথা বলছে কাকে হে? হ্যাঁ, আমাকেই বলছে। কথা শেষ করে ঈষৎ হেসে মাথার দিকে দুটি আঙুল দেখিয়ে ইঙ্গিত করে বললাম, মাথাটা একটু। বন্ধুটি বললেন, ও। কথা অনুযায়ী কাজে সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরে লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার ও স্তোত্রবাক্য প্রয়োগ করার চেষ্টা করে, তেমনি সুরে বলি, আজ যাও, বড্ড ব্যস্ত আছি বুঝলে, কলকাতার বন্ধুরা সব এসেছেন। হ্যাঁ। ফল সুবিধাজনক হলো না। বুড়ি একগাল হেসে বললে, আজ কি এনেছি বলো দেখি গোপাল, এই দেখো। এতক্ষণ টের পায়নি যে বুড়ি তার পেছন দিকে একটা ময়লা কাপড়ের পুটুলি লুকিয়ে রেখেছে। সেটা সামনের দিকে এনে খুলতে খুলতে বললে, সেই যে মেয়েটা মোরে মা বলে, সে দুটো চিড়ে কুটলো। আমি বললাম, ও কি করছিস? ও বললে, কামিনী শুরু ধানের ভালো চিড়ে, তোমার গোপালের জন্য দুটো নিয়ে যেও কাল বেনবেলা। আমার মন বড্ড খুশি হলো। তা সেও আসছে, সেও তোমারে দেখতে চায়। বড় দুঃখী কাঙাল মেয়েরা ধান ভেনে চিড়ে কুটে এক রকম করে চালাচ্ছে। একারামে রক্ষে নেই। বুড়ির কথা শেষ হতে না হতে দেখি একটি আধফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলায় এদিকেই আসছে। আরো বিপদে পড়লাম এই জন্যে যে ঠিক সেই সময় আমার জ্ঞাতি খুড়োমশাইকেও এদিকে আসতে দেখা গেল। সর্বনাশ! তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিড়ে বা খাবার জিনিস আমি খাই, তাহলেই তো এ পাড়া গায়ে হয়েছে। চিড়ে যে ওরা আজই প্রথম এনেছে, এ কথা কি তিনি বিশ্বাস করবেন? আজ দুধ, কাল চিড়ে। রুক্ষ সুরে বললাম, এখন যাও না, দেখছো না ব্যস্ত আছি। চিড়ে কটা নেবার একটা কিছু দেও বাবা। ওসব এখন নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, পরে হবে, এখন যাও। বুড়ি একটু অবাক হয়ে বললে, তা চিড়ে কটা? খুড়োমশাই প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে। হাত নেড়ে নেড়ে ফেলবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি, আহ, নিয়ে যাও না, ভালো জ্বালা। খুড়োমশাই বললেন, কি ওতে? কি বলছে জমির স্ত্রী? ও কিছু না, ওই চিড়ে বিক্রি করতে এসেছে। যাও এখন তোমরা, যাও, চিড়ে লাগবে না। ভগবান জানেন বুড়ি আমার কাছে চিড়ের বদলে পয়সা নিতে আসেনি। খুড়োমশাই বললেন, তোমার এখানে ওর বড্ড যাতায়াত।